মূল কনসেপ্ট আগের দিন অব্দি দেখেছিলাম। আচ্ছা, শোনা যাচ্ছে তো? হ্যাঁ। আগের দিন মূল কনসেপ্ট দেখেছিলাম। মূল কনসেপ্টের একটা ছোট্ট আধ ঘন্টার মতো 30 মিনিটস এর লেকচার বাকি আছে। এটা নেক্সট দিন আমি কভার করে দেবো। আজকে অ্যাটমিক স্ট্রাকচার শুরু করছে, অ্যাটমিক স্ট্রাকচারের ফার্স্ট লেকচার। আর মূল কনসেপ্টের ডে 2 তে মনে হয় আমি অ্যাটমিক স্ট্রাকচার অনেকগুলো পার্ট করিয়ে দিয়েছিলাম। যেমন আইসো টার্মস গুলো যেগুলো ছিল, আইসোটোন, আইসোবার, আইসো ইলেকট্রনিক যা যা ছিল সেগুলো আমি এই মোল কনসেপ্টে সেগুলো আমি কিছু ওই জিনিসগুলো কভার করে দিয়েছিলাম। আর মাস নাম্বার, ইলেকট্রন নাম্বার, নিউট্রন নাম্বার, প্রোটন নাম্বার, অ্যানায়ন, ক্যাটায়ন, এই জিনিসগুলো আমি সব মোল কনসেপ্টে কভার করে দিয়েছিলাম। সুতরাং এটা আর আমি অ্যাটমিক স্ট্রাকচারে আমি আর বলছি না, এই সব জিনিসগুলো বলবো না। ঠিক আছে? অ্যাটমিক স্ট্রাকচারে এটা আমাদের ফার্স্ট, মেনলি ধরতে গেলে। সুতরাং এটা আমাদের ফার্স্ট লেকচার অ্যাটমিক স্ট্রাকচারের। আর এটা আমাদের সিলেবাসেরও ইনক্লুডেড ফার্স্ট টপিক। এখান থেকে যদি কেউ দেখা শুরু করে, আশা করি পুরো লেকচারটা বুঝতে পারবে। এবার মাঝপথে কেউ যদি দেখা শুরু করে তাহলে তার অসুবিধা হবে। মূল কনসেপ্টের ওই জিনিসগুলো যদি কেউ দেখে আসে তবে তার অসুবিধা হবে না। ঠিক আছে? অ্যাটমিক স্ট্রাকচার আমরা ফার্স্টে আজকে, আচ্ছা তাই দেখে নি যে কি কি জিনিস আমরা কভার করবো অ্যাটমিক স্ট্রাকচার। আমরা ফার্স্ট দেখবো হচ্ছে ডিসকভারি অফ সাব অ্যাটমিক পার্টিকেলস। নেক্সট দেখবো আমরা অ্যাটমিক মডেল। নেক্সট দেখবো সায়েন্টিফিক ডেভেলপমেন্ট বিটুইন মডেলস। নেক্সট আর লাস্ট টপিক হচ্ছে আমাদের সব থেকে ইম্পর্ট্যান্ট, কোয়ান্টাম নাম্বারস, ইটস অ্যাপ্লিকেশন। এই টপিকগুলো আমরা এই গোটা চ্যাপ্টারটাতে কভার করব। ঠিক আছে? আজকে আমরা ফার্স্ট ডেতে আমরা হচ্ছে এই ডিসকভারি অফ সাব অ্যাটমিক পার্টিকেলস, এই জিনিসটা পুরোটা দেখি। টোটাল ডিসকভারি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কোথা থেকে আসলো, কিভাবে আসলো। ঠিক আছে? এই টোটাল জিনিসটা আজকে আমরা কভার করব। নেক্সট দিন থেকে নেক্সট দিন আমরা অ্যাটমিক মডেলটা দেখব। ওকে? এই তো এই দুজন ছিল, আজকে কোথায় গেল কি জানি। নতুন দুজন এসেছিল। ফার্স্টেই দেখ, অ্যাটম, অ্যাটম নিয়ে যে অ্যাটমের সাব অ্যাটমিক পার্টিকেল বা অ্যাটম নিয়ে যে কথা, সেটা আমাদের পুরোনো দিনে যে অনেক ঋষি ছিল বা যেসব মুনি ছিল, তারা এই অ্যাটমের কথা বলে গেছে। ঠিক আছে? অ্যাটমের কথা তারা ফার্স্ট আমাদের বলে গেছে। আর সাইন্টিফিক্যালি, বৈজ্ঞানিক ভাবে অ্যাটমের কথা আমাদের কাছে ফার্স্ট নিয়ে আসে যে, সে হচ্ছে আমাদের জন ডাল্টন। ফার্স্ট অ্যাটমিক থিওরি বা অ্যাটমের কনসেপ্ট, অ্যাটম আমাদের কাছে সব পাওয়ার সবার ফার্স্ট কে নিয়ে আসে জন ডাল্টন। তার আগে মুনি ঋষিরা বলে গেছে। ঠিক আছে? পুরাণ তত্ত্ব অনুযায়ী মুনি ঋষিরা বলে গেছিল, বাট আমাদের কাছে সাইন্টিফিক্যালি বা বৈজ্ঞানিকভাবে জন ডাল্টন আমাদের কাছে ফার্স্ট অ্যাটমিক থিওরি কনসেপ্টটা নিয়ে আসে। দ্য অ্যাটমিক থিওরি লেখা আছে, দ্য অ্যাটমিক থিওরি অফ ম্যাটার ওয়াজ ফার্স্ট প্রপোজ বাই জন ডাল্টন। আর ডাল্টনের যে মতবাদ ছিল বা যেটা ছিল, সেটাই আমাদের কাছে অ্যাটমিক থিওরি বা ডাল্টন থিওরি হিসেবে প্রকাশ পায়। যে এই ডাল্টনের পরমাণুবাদ 9, 6, 7, 6, 7 না তো 9, 10 পড়েছিস। ঠিক আছে? সেই
অ্যাটমিক থিওরি তাহলে আমাদের কাছে সবার ফার্স্ট কে নিয়ে আসে? জন ডাল্টন। ঠিক আছে। আর তারই তত্ত্বটাই আমাদের কাছে অ্যাটমিক থিওরি বা ডাল্টনস থিওরি নামে পরিচিত। ডাল্টনের অ্যাটমিক থিওরি মূল কনসেপ্টে ছিল, তখন আমি বলেছিলাম যে অ্যাটমিক স্ট্রাকচার আসলে তখন বলে দেবো। তো ডাল্টনের অ্যাটমিক থিওরিতে ডাল্টন কি বলেছে একটু দেখে নিন। ডাল্টনের অ্যাটমিক থিওরিতে ডাল্টন বলেছে ম্যাটার কনসিস্ট অফ ভেরি স্মল ইনডিভিজিবল পার্টিকেলস কল্ড অ্যাটম। ঠিক আছে। অ্যাটমকে ডাল্টন কি বলেছে? স্মল ইনডিভিজিবল পার্টিকেলস কনসিস্ট অফ ভেরি, ছোট ছোট কণা নিয়ে আমাদের অ্যাটমস গঠিত। নেক্সট বলেছে অল দ্য অ্যাটমস অফ সেম এলিমেন্টস হ্যাভ আইডেন্টিক্যাল প্রপার্টিস ইনক্লুডিং সাইজ, মাস অ্যান্ড শেপস। এটা আমাদের ফার্স্টে বলেছে, ছোট ছোট কণা নিয়ে আমাদের কি গঠিত হয়? অ্যাটম বা পরমাণু গঠিত। নেক্সট বলেছে অল দ্য অ্যাটমস অফ সেম এলিমেন্টস হ্যাভ আইডেন্টিক্যাল প্রপার্টিস ইনক্লুডিং সাইজ, মাস অ্যান্ড শেপস। বলছে প্রত্যেকটা সেম এলিমেন্টের প্রপার্টিস এবং সাইজ এবং মাস, ভর, শেপস, আকৃতি প্রত্যেকটা সেম এলিমেন্টের সেম হবে। ঠিক আছে। অ্যাটমের ক্ষেত্রে যে সেম প্রত্যেকটা হাইড্রোজেনের মাস, শেপ, তোর হচ্ছে সাইজ, প্রপার্টিজ, বৈশিষ্ট্যগুলো সব সেম হবে আমাদের সেম এলিমেন্টের ক্ষেত্রে। ঠিক আছে। 3 নাম্বার বলেছে অ্যাটমস অফ ডিফারেন্ট এলিমেন্টস হ্যাভ ডিফারেন্ট মাসেস অলসো হ্যাভ ডিফারেন্ট কেমিক্যাল প্রপার্টিস। আলাদা আলাদা অ্যাটম, আলাদা আলাদা এলিমেন্টস এর কেসে আমাদের আলাদা আলাদা সাইজ হবে। সোডিয়ামের সাইজ, ম্যাগনেসিয়ামের সাইজ ডিফারেন্ট, দুটো আলাদা অ্যাটম, দুটো আলাদা এলিমেন্ট, তাদের কেমিক্যাল প্রপার্টিস আলাদা, তাদের মাস আলাদা, সব আলাদা। ডিফারেন্ট এলিমেন্টস এর ক্ষেত্রে শেপ, মাস, সাইজ, প্রপার্টি সব আলাদা, সেম এলিমেন্টের ক্ষেত্রে সেম। ঠিক আছে। নেক্সট 4 নাম্বার কি বলেছে? When atoms of same or different elements combine together to form compounds, they combine in a fixed ratio, simple whole number ratio. সেই কথাটা খুব একটা ইম্পর্টেন্ট বলেছে, যে এক কথায় বলতে গেলে কোনো সেম বা ডিফারেন্ট এলিমেন্ট যা নিয়ে আমাদের একটা কম্পাউন্ড তৈরি হোক না কেন, কোনো একটা একই মৌল অথবা ভিন্ন মৌল যা নিয়ে আমাদের কম্পাউন্ড তৈরি হোক না কেন, সেই মৌলগুলো আমাদের কিসে থাকবে? হোল নাম্বার রেশিওতে থাকবে। ঠিক আছে। সবকিছুর ক্ষেত্রে, জীবনের ক্ষেত্রেও অর্ধেক কাম বা ভগ্নাংশ, ডেসিমেল নাম্বার বা ফ্র্যাকশনাল নাম্বারে কাজও হয় না। ঠিক আছে। আধা কাম তুই যদি ভাবতে চাস যে আমি এখন পড়তে পড়তে মোবাইল ঘাঁটবো, পড়তে পড়তে আমি মেসেজ করবো একে তাকে, তাহলে তুই তোর লক্ষ্য থেকে দূরে সরে যেতে থাকবি। সুতরাং সবসময় আমাদের কাজও করতে হবে, কি করতে হবে? 1 2 3 হোল নাম্বার রেশিওতে পুরোপুরি ভাবে কাজ করতে হবে। অ্যাটমও সেটা, ডাল্টনও সেটা বলে গেছে। 1808-এ ডাল্টন অ্যাটমিক থিওরি 1808-এ বলে গেছে। ডাল্টন সেই সময় থেকেই বলে আছে হোল নাম্বার ফর্মের আমাদের এলিমেন্টস থাকবে, মানে কাজ সবসময় পুরোপুরি করতে হবে। অর্ধেক কাজ করে কিছু হবে না। অর্ধেকটা করলাম, অর্ধেক সময় আমি 1 ঘন্টার মতো অর্ধেক করলাম, অর্ধেক আমি পড়ার নাম করে মেসেজ করে দিলাম, তাহলে ওরকম কাজ করলে কিছু হবে না। ঠিক আছে। তো সেখানে এখানেই বলছে, সেটাও বলছে যে এলিমেন্ট সবসময় হোল নাম্বার রেশিও থাকবে, ফ্র্যাকশনাল বা ডেসিমেলে আসবে না। যে হাফ অর্ধেক, হাফ হাইড্রোজেন নিলাম, হাফ সোডিয়াম নিলাম, ওসব চলবে না। একটা হাইড্রোজেন, একটা সোডিয়াম নিয়ে গঠন করতে হবে NaH। ঠিক আছে। দুটো হাইড্রোজেন, একটা সালফার নিয়ে গঠন করতে হবে H2S। এরকম হোল নাম্বার রেশিওতে থাকতে হবে। সেটা সেম অ্যাটম হোক বা ডিফারেন্ট, সেম এলিমেন্ট হোক বা ডিফারেন্ট এলিমেন্ট হোক, আমাদের সবসময় কি নাম্বার রেশিওতে থাকবে? হোল নাম্বার রেশিও। Atoms of two elements may combine in different ratios to form more than one compound. অ্যাটম কি দুটো এলিমেন্ট নিতে পারিস কম্বাইন করে ডিফারেন্ট রেশিও। সে দুটো হাইড্রোজেন নিলি তাই বলে যে দুটোই সালফার নিতে হবে এরকম কোনো কেস নেই, দুটো হাইড্রোজেন একটা সালফার। ঠিক আছে। ডিফারেন্ট রেশিওতে নিলেও অসুবিধা নেই। তার জন্য তো H2S NH সব আলাদা আলাদা রেশিও। কখনো দুটো নিচ্ছি হাইড্রোজেন, একটা নিচ্ছি সালফার, নিয়ে H2S গঠন করছি। ঠিক আছে। Atoms in a chemical reactions are neither created nor destroyed, but they get রিঅর্গানাইজড। অ্যাটম মানে পরমাণুকে সৃষ্টি, কেমিক্যাল রিয়াকশন যে সৃষ্টিও করা যায় না, ধ্বংসও করা যায় না, এসব বলেছিল। এটা হচ্ছে আমাদের অ্যাটমিক থিওরি। ডাল্টন সেই সময় দাঁড়িয়ে বলে গেছিল যে ডাল্টন মেনলি, আমাদের ডাল্টন কি বলেছিল? পরমাণু কি ইনডিভিজিবল পার্টিকেল কল অ্যাটমস ফার্স্ট। অ্যাটমকে ভাঙা যায় না, পরমাণুকে সৃষ্টিও করা যায় না, ধ্বংস করা যায় না, ভাঙা যায় না। সেই সময় দাঁড়িয়ে ডাল্টন আইসোটোপের কথা জানতো না, সেই সময় আইসোটোপ আসেনি। পরে আমাদের মডার্ন থিওরি যে এসছে অ্যাটমের বেস করে, ঠিক আছে, মডার্ন অ্যাটমিক মডেল যে এসছে, তা তখন আমরা তো দেখেছি যে অ্যাটমকে ভাঙা যায়, অ্যাটমকে ভেঙে তার সাব অ্যাটমিক পার্টিকেলস এসছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এসছে। বাট সেই সময় 1808-এ দাঁড়িয়ে ডাল্টন কি বলেছিল? যে অ্যাটমকে ভাঙা যায় না, অ্যাটমের কোনো সাব অ্যাটমিক পার্টিকেলস নেই, অ্যাটমের কোনো কিছু নেই, আইসোটোপস। পরে আমাদের যেটা অ্যাটমের, ডাল্টনের যে অ্যাটমিক থিওরি যে ত্রুটিটা, ঠিক আছে,
তো সেটা কি আইসোটোপ দিয়ে ভেঙেছে, আইসোটোপ এসছে, আইসোটোন এসছে, ঠিক আছে। তো এটা ডাল্টনের অ্যাটমিক থিওরিতে ডাল্টন এটা বলেছে। তা ডাল্টনে দেখ, ডাল্টন রিগার্ডেড দ্যাট অ্যাটম ইজ দ্য আল্টিমেট পার্টিকেল অফ ম্যাটার। অ্যাকর্ডিং টু মডার্ন অ্যাটমিক থিওরি অনুযায়ী অ্যাটমস ক্যান বি ফার্দার ডিভাইডেড ইন্টু সাব অ্যাটমিক পার্টিকেলস, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। মানে এটা হচ্ছে মানে ডাল্টনের পরমাণুবাদের ত্রুটি, ডাল্টন থিওরির ত্রুটি যেটা, ব্যাকওয়ার্ড যেটা, ডাল্টন যেটা করতে পারেনি সেটা পরে মডার্ন অ্যাটমিক মডেলে এসছে। যে আমরা তো দেখেছি পরমাণুকে ভাঙা যায়, তার আইসোটোপ আছে, আইসোটোন আছে, আইসোবার আছে, আইসোটার্মে কতগুলো জিনিস আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, অ্যাটমকে ভাঙা গেছে। ওকে, সেই সময় দাঁড়িয়ে ডাল্টন সেটা রিকগনাইজ করতে পারেনি। আচ্ছা, এই গেল ডাল্টন। আচ্ছা, তাহলে আমরা মডার্ন অ্যাটমিক থিওরিতে দেখেছি যে সাব অ্যাটমিক পার্টিকেলস আছে, পরমাণুকে ভাঙা যায়। ডাল্টনের কথা ব্যর্থ, ডাল্টন এর কথা মিথ্যা, ঠিক আছে। ডাল্টন সেই সময় প্রমাণ করতে পারেনি। ডিসকভারি অফ সাব অ্যাটমিক, এরপর থেকে আছে সাব অ্যাটমিক পার্টিকেলস এর ডিসকভারি, কি করে আসলো না আসলো। এমনি এমনি তো ধর রাস্তা দিয়ে চলতে চলতে তো দেখা হয়ে গেল, ইলেকট্রনের সাথে দেখা হয়ে গেল, প্রোটনের সাথে, ব্যাপারটা তো সেরকম না। ব্যাপারটা হচ্ছে সাব অ্যাটমিক পার্টিকেলস। ইলেকট্রন, তারপর আসলো প্রোটন, সবার শেষ অনেক পরে এসছে নিউট্রন, ঠিক আছে। অনেক পরে এসছে নিউটন, অনেক পরে এসছে। তো আমাদের ফার্স্ট কি ডিসকভার হয়েছে? ইলেকট্রন। আর সব থেকে ইলেকট্রনের উপর ফোকাস বেশি রাখ, কারণ একবার ইলেকট্রন দেখ, কোনো কাজটা যদি যখন ফার্স্ট করিস, প্রথমবার যখন করিস, সেটার উপর একটা ইন্টারেস্ট বা আকর্ষণ সবার থাকে, সেটা নিয়ে খুব মাতামাতি। বাট সেই কাজটাই যেমন তুই ধর, যখন ফোনের স্ক্রিন বল, ল্যাপটপ বল, ঠিক আছে, এই জিনিসগুলো যখন নতুন, এলইডি টিভি বল, যখন নতুন নতুন এসছে, তখন একজন দুজন মানুষের হাতে দেখা গেছে, তখন খুব মাতামাতি, যার ঘরে টিভি আছে সবাই তার বাড়িতে যায়, ঠিক আছে, টিভি দেখতে। কারণ কারোর ঘরে টিভি নেই, তার ঘরেই সারা পাড়া জুড়ে একটা ঘরেই টিভি, খেলা হলে তার ঘরে দেখতে যেত, খেলা দেখতে, একটা ঘরেই টিভি। আর এখন টিভি ঘরে ঘরে, সুতরাং এখন আর তুই যদি টিভি কিনিস, তুই এমন কোনো কৃতিত্ব অর্জন করতে পারবি না। কিন্তু সেই সময় দাঁড়িয়ে যে লোকটা টিভি কিনেছিল, তার বিশাল নাম, বিশাল চাহিদা, তার বাড়িতে টিভি আছে, ঠিক আছে, তার কাছে একটা স্মার্ট ওয়াচ আছে, তার কাছে একটা স্মার্ট মোবাইল ফোন আছে। কিন্তু এখন স্মার্ট মোবাইল ফোন ঘরে ঘরে। সুতরাং ফার্স্ট যে ডিসকভারটা হয়েছিল অ্যাটমিক পার্টিকেলের, সেটা হচ্ছে ইলেকট্রন। সেই সময় ইলেকট্রন নিয়ে তাই খুব মাতামাতি হয়েছিল, ঠিক আছে। তারপরে প্রোটন এসছে, প্রোটন, ইলেকট্রন আবিষ্কার হয়ে গেছে, তারপরে প্রোটন এসছে। সুতরাং প্রোটন নিয়ে কারোর অত মাতামাতি নেই, তো প্রোটন নিয়ে অত গল্পও নেই আমাদের। নিউটন নিয়ে তো নেই, ঠিক আছে। ইলেকট্রন নিয়ে আমাদের মেন গল্প বা মেন জিনিসপত্র আমাদের অ্যাটমিক থিওরিতে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তার আগে দু তিনটে কথা বলে দিই, মূল কনসেপ্টটা তো বলেছিলাম, এখানে আর বলবো না। তো এখানে একটু বলে দিই, হট করে দেখলে কিছুই থাকবে না তখন আবার। যখন মডার্ন অ্যাটমিক থিওরি আসলো, সাব অ্যাটমিক পার্টিকেলে ভাঙলো, তখন আমরা জেড মানে, আমরা অ্যাটমিক থিওরিতে জেড মানে আমরা কি জানি? অ্যাটমিক নাম্বার। সব জিনিস আমি বলে দিয়েছি, তার জাস্ট একবার বলে দিচ্ছি। অ্যাটমিক নাম্বার জেড মানে, মানে নাম্বার অফ প্রোটনস, নাম্বার অফ প্রোটনস। হচ্ছে মাস নাম্বার, এ মিনস মাস নাম্বার। নাম্বার অফ নিউক্লিয়াস, নিউক্লিয়াসে যেখানে থাকে প্রোটন প্লাস নিউট্রন। নাম্বার অফ ইলেকট্রন আর নাম্বার অফ প্রোটন আমার সেম থাকে, আর কেসে? নিউট্রাল অ্যাটমের কেসে, নিউট্রাল অ্যাটমের কেসে। আর হচ্ছে ইলেকট্রন নাম্বার প্রোটনের থেকে বেশি কার কেসে থাকে বলতো? আর ইলেকট্রন নাম্বার প্রোটনের থেকে কম কার কেসে থাকে? এই দুটো জিনিস কার কেসে থাকে সেটা বল। এটা থাকে অ্যানায়ন্স, এটা থাকে ক্যাটায়ন্স। ক্যাটায়ন্সই তো। ইলেকট্রন নাম্বার প্রোটনের থেকে বেশি থাকে না, আর ক্যাটায়ন্স ইলেকট্রন সংখ্যা প্রোটনের থেকে কম থাকে। আচ্ছা, আমি যদি বলি Na প্লাস, তার মানে এই প্লাসটা কি বোঝাচ্ছে বলতো? আমি বলেছিলাম রিলেটিভ চার্জ, অনেকক্ষণ ধরে স্পেসিফিক চার্জ। চাপটা
হ্যাঁ, এই চার্জ মানে কি 1 কুলম বলতো? এই চার্জ মানে কি 1 কুলম? এই চার্জ মানে 1 কুলম। এই চার্জ মানে আমাকে কোন চার্জের কথা বোঝাচ্ছে? 1 কুলম তোমার স্পেসিফিক চার্জ বা এক্সাক্ট চার্জ। এখানে এন প্লাস মানে আমাদের রিলেটিভ চার্জের কথা বোঝাচ্ছে। কোন চার্জের কথা বোঝাচ্ছে? রিলেটিভ চার্জ। মানে রিলেটিভ চার্জের কথা বোঝাচ্ছে। এই জিনিসগুলো রিলেটিভ চার্জ আর স্পেসিফিক চার্জের কনসেপ্ট মনে বলেছিলাম ফার্স্ট লেকচারটায়, মানে ফার্স্ট যে সেটা গেল, সিরিজটা গেল। রিলেটিভ চার্জের এখানে রিলেটিভ চার্জ কত? +1। ওকে, 1 কুলম না, এখানে রিলেটিভ চার্জ +1। স্পেসিফিক চার্জের কথা বলে না, রিলেটিভ চার্জের কথা। ওকে, আচ্ছা। তো এই গেল হচ্ছে আমাদের কথা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আসবে ইলেকট্রন নিয়ে খুব মাতামাতি হলো, বললাম তো। আচ্ছা, ইলেকট্রন ফার্স্ট, ইলেকট্রনের এই কনসেপ্টটা বা ইলেকট্রন কিভাবে আসলো ফার্স্ট কে বলেছিল? ফার্স্ট কোন বিজ্ঞানী আছে? রাদারফোর্ড। না, ফার্স্ট আমাদের আসেছে ক্রুকের নাম, ক্রুক। ক্রুক। রাদারফোর্ড তো অনেক পরে এসেছে। রাদারফোর্ড তো মানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের পরে রাদারফোর্ড এসেছে। ওটা রাদারফোর্ডের পারমাণবিক মডেল, ওটা রাদারফোর্ডের মডেল। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আছে। ফার্স্ট ক্রুক। ক্রুক এসে কি বলে? ক্রুক এসে বলে যে আমরা সবাই জানি যেটা, এয়ার আমাদের কি ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটির জন্য কি এয়ার ব্যাড কন্ডাক্টর? কারণ তুই যে একটা তার ছিঁড়ে পড়ে আছে, তুই তার কারেন্টের তার ছিঁড়ে পড়ে আছে তোদের বাড়ির স্টেশনের সামনে, আর তোর বাড়ি বসে তো আর তুই কারেন্ট অনুভব করিস না, কারণ মাঝখানে এয়ার আছে। এয়ার তোর কারেন্ট ফ্লো করতে পারে না, ঠিক আছে? মানে এয়ার তুই তারটা ছিঁড়ে আছে তোর থেকে 5 সেন্টিমিটার দূরে, তুই তার 5 সেন্টিমিটার দূরে দাঁড়িয়ে কারেন্ট অনুভব করিস না, তাই না? তার মধ্যে একটা মিডিয়াম দরকার, মাধ্যম দরকার, কারণ বায়ু হচ্ছে আমাদের ব্যাড কন্ডাক্টর, এয়ার হচ্ছে ব্যাড কন্ডাক্টর। এয়ারের মধ্যে দিয়ে তোর ওই কারেন্ট অন্য জায়গায় তার ছিঁড়ে পড়ে থাকলে তুই বাড়ি বসে কারেন্টের অনুভব করতে পারবি না। তো এয়ার হচ্ছে ব্যাড কন্ডাক্টর। তো এয়ারকে গুড কন্ডাক্টর বা শো কন্ডাক্টিভিটি করার জন্য, কন্ডাক্টিভিটিটা আনার জন্য অ্যাকচুয়ালি কন্ডাক্টিভিটি, শো কন্ডাক্টিভিটি at very low pressure and high voltage, and high voltage, হাই ভোল্টেজ আর ভেরি লো প্রেসার দিয়ে, হাই ভোল্টেজ আর ভেরি লো প্রেসার দিয়ে কি করে আছে, কন্ডাক্টিভিটি টেনেছে। এটা কন্ডাক্টর, গুড কন্ডাক্টরে তৈরি করার চেষ্টা চলছে, ঠিক আছে? শো কন্ডাক্টিভিটি, কন্ডাক্টিভিটি দেখানোর জন্য এয়ারকে কি করা হয়েছে, ভেরি লো প্রেসার দিতে, খুবই কম, অনেক কম, ঠিক আছে? -23 × 10⁻⁴ অনেক কম, ভেরি লো প্রেসার অ্যান্ড হাই ভোল্টেজে দিয়েছে। ক্রুক এটা করলো, ক্রুক এই কথাটা বলে গেল। এরপর আসে, নেক্সট আসে আমাদের কাছে ফ্যারাডে। নেক্সট কে আসে আমাদের কাছে? ফ্যারাডে। নেক্সট আসে ফ্যারাডে। ফ্যারাডে এসে কি করে? ফ্যারাডে এসে, আমি আর আঁকছি না, আমি মুখে বলে দিচ্ছি কারণ এরপরেই আছে। ফ্যারাডে এসে কি করে, একটা ডিসচার্জ টিউব তৈরি করে। কি তৈরি করে? একটা ডিসচার্জ টিউব। ডিসচার্জ টিউব। ডিসচার্জ টিউবটা দেখতে কিরকম? এরকম অনেক। এই জায়গাটা হাই ভোল্টেজ রাখে, আর এখানে ভেরি লো প্রেসার। এটা একটা ডিসচার্জ টিউব তৈরি করে। এটা কে তৈরি করে? ডিসচার্জ টিউবটা ফ্যারাডে এসে তৈরি করে। কার থেকে আগে? ফ্যারাডের আগে কে ছিল? ক্রুক বলে গেছে যে আর ব্যাড কন্ডাক্টর, কি করো, লো প্রেসার করো ভেতরে, ভেতরে প্রেসার লো করে দিয়েছে, এটাকে হাই ভোল্টেজ কারেন্টের সঙ্গে যুক্ত করে দিয়েছে। এর এক পাশে রয়েছে ক্যাথোড, এক পাশে রয়েছে অ্যানোড, এই ডিসচার্জ টিউবটা। এই পাশে ধর ক্যাথোড রয়েছে সি, এই পাশে অ্যানোড রয়েছে A, ঠিক আছে?
দিয়ে এটাকে হাই ভোল্টেজের সঙ্গে যুক্ত করেছে, তাহলে এটা আবার কন্ডাক্টিভিটি দেখাতে শুরু করবে। ওকে, এই ডিসপ্লেসমেন্টটা কে তৈরি করলো? ফ্যারাডে। ফ্যারাডের এই কনসেপ্ট নিয়েই ফ্যারাডের এই কনসেপ্টটা নিয়ে আমাদের কাছে কি আসে, মেন আমাদের ইলেকট্রনের ডিসকভারিতে ঢুকেছে ফ্যারাডের এই কনসেপ্টটা নিয়ে। ফ্যারাডে করেনি, ক্রুকও করেনি, এদের এইখানে এই আগে এই জিনিসগুলোকে নিয়ে কি আসে না, জে জে থমসন কি আসে, আমাদের ইলেকট্রন ডিসকভারি হয় কার দ্বারা? বাই জে জে থমসন। জে জে থমসন এ এসে আমাদের পুরো জিনিসটাকে ডিসকভার। এই ফার্স্টে কি করে, এটাকে আমাদের বলে হচ্ছে তোর ক্যাথোড রে এক্সপেরিমেন্ট, সিআরটি। এটাকে আমাদের বলা হচ্ছে ক্যাথোড রে এক্সপেরিমেন্ট, সিআরটি। ঠিক আছে, দেখতেই পাচ্ছিস যে পিকচারটার একটা সাইডে আমাদের ক্যাথোড আছে, একটা সাইডে অ্যানোড আছে। একটা সাইডে ক্যাথোড আছে, এই পাশটা ক্যাথোড, এই পাশটা অ্যানোড আছে। ওকে, এই যে এখানে যে ব্ল্যাকিশ কালারের যে জিনিসটা দিয়েছে, এটা কি বলছে? এটাকে একটা ফ্লুরোসেন্স। ঠিক আছে, ফ্লুরোসেন্স মানে এটা একটা জেডএনএস। ফ্লুরোসেন্সটা তৈরি কি দিয়ে? জেডএনএস দিয়ে। ঠিক আছে, এটা একটা ফ্লুরোসেন্স মানে ফ্লুরোসেন্ট স্ক্রিন এটা। যেমন তোদের এখনকার টিভি, মোবাইল সব জায়গায় একটা পিকচার টিউব লাগানো থাকে না, যেটা তোর একটা রে বার করে, পিকচার টিউব যেটা। ঠিক আছে, ফ্লুরোসেন্ট গ্লো করে, যেটা অ্যাকচুয়ালি তোর গ্লো করে। ঠিক আছে, তো এই অ্যানোডের পেছনে আমাদের কি লাগিয়ে দিয়েছে? একটা ফ্লুরোসেন্ট স্ক্রিন লাগিয়ে দিয়েছে। ঠিক আছে, আর ভেরি লো প্রেসারে রেখেছে। আমি বলেই দিলাম, এই দেখ এখানে, দেখ এখানে একটা চাবি দিয়ে ভ্যাকুয়াম পাম্প বসিয়ে দিয়ে এখান থেকে প্রেসার লো করে দিয়েছে। আরে দেখ, হাই ভোল্টেজ দিয়ে কানেক্ট করেছে টোটাল। এপাশে ক্যাথোড লাগানো আছে, এপাশে অ্যানোড লাগানো আছে। ওকে, বুঝা গেল কি বললাম? আচ্ছা, নেক্সট কি করছে? নেক্সট ওরা কি করেছে, এই যে এখানে ক্যাথোড থেকে আমাদের দেখ রেজ গেছে কতগুলো। এখানে হাই ভোল্টেজ লেগেছে, এখানে একটা ফ্লুরোসেন্ট স্ক্রিন লাগিয়েছে, এখানে একটা ফ্লুরোসেন্ট স্ক্রিন লাগিয়েছে, যাতে গ্লো করে জিনিসটা। ঠিক আছে, যাতে জিনিসটা গ্লো। আর এটা আমাদের আছে অ্যানোড, এটা আছে ক্যাথোড। ওকে, অ্যানোডে এখানে কি ব্যবহার করেছে? এই জায়গাটা পারফোরেটেড অ্যানোড ব্যবহার করছে। কি অ্যানোড? পারফোরেটেড মানে কিছুটা হোল হোল টাইপের আছে, গর্ত আছে এখানে। ঠিক আছে, আর এবার এই ক্যাথোড থেকে এবার এপাশে কি যাচ্ছে? ক্যাথোড রেজ যাচ্ছে। কি যাচ্ছে? ক্যাথোড রেজ। এপাশে ক্যাথোড রেজ যাচ্ছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি ক্যাথোড রে মানে কিন্তু যে ক্যাথোডের ডিকম্পোজিশন হয়ে যে ক্যাথোড রেজ গেছে, না, অ্যাকচুয়ালি না। ঠিক আছে, এগুলো কি আছে? এগুলো হচ্ছে আমার তোর ক্যাথোড রেজ থেকে ভেরি লো প্রেসার আর হাই ভোল্টেজে, ভেরি লো প্রেসার আর আমাদের হাই ভোল্টেজে, ঠিক আছে, আমাদের কি হয়? গ্যাস আয়োনাইজ হয়ে যায়। যে কোনো গ্যাস কি হয়? আয়োনাইজ হয়ে যায়, আয়োনাইজ হয়ে ভেঙে যায়। যেমন ধর H2 গ্যাস, 2H প্লাস প্লাস 2E, আয়োনাইজ হয়ে গেল। এই যে ই, এই যে ইলেকট্রন, এটাই হচ্ছে আমাদের এটাই হচ্ছে আমাদের ক্যাথোড রে অ্যাকচুয়ালি। এটা আমি বলছি না এখন ইলেকট্রন, এটাকে আমি বলছি ক্যাথোড রে, এটা ইলেকট্রন এখনো বলছি না আমি। ইসেও বলেনি, থমসনও বলেনি যে এটা ইলেকট্রন, এটা বলছে ক্যাথোড রে। আমাদের এই যে ভ্যাকুয়াম পাম্প ইউজ করেছে, এখানে যে পিকচারটা দেখছিস ভ্যাকুয়াম পাম্পের, ভ্যাকুয়াম পাম্প দিয়ে লো প্রেসার করেছে, হাই ভোল্টেজ লাগিয়েছে। এবার ক্যাথোডে এখানের মধ্যে গ্যাস আছে। ঠিক আছে, এর মধ্যে নিশ্চয়ই গ্যাস আছে, যে কোনো গ্যাস। সেটা হতে পারো হাইড্রোজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, যে কোনো এনিথিং গ্যাস। সেই গ্যাসটা কি হয়ে যায়? আয়নাইজ হয়ে যায় ভেরি লো প্রেসার আর হাই ভোল্টেজে। দেখ ভোল্টেজটা ভালো করে দেখ, 10,000 ভোল্ট, 10,000 ভোল্ট। ঠিক আছে, খুব কি হয়ে যায়? আয়োনাইজ হয়ে যায়। ঠিক আছে, ক্যাথোডের কিন্তু কোনো ডিকম্পোজিশন নেই যে ক্যাথোড প্লেটের ডিকম্পোজিশনে ভেঙে যাচ্ছে, না, ওসব কোনো কেস না। গ্যাসটা আয়োনাইজ হয়ে গেছে, সেটা যে গ্যাসই হোক। আয়োনাইজ হয়ে যে ইলেকট্রনের পার্টটা, সেটাই আমাদের বলছে ক্যাথোড রে। এবার এটি ক্যাথোড রে, ভালো কথা, ক্যাথোড রে খুব ভালো কথা। ক্যাথোড রে যাচ্ছে এখান থেকে, ক্যাথোড রে যাচ্ছে। এই পাশে একটা পজিটিভ, এই পাশে একটা নেগেটিভ, দুটো ফিল্ড রেখেছে। ও পাশে পজিটিভ রেখেছে, এ পাশে। এটা ক্যাথোড রে, ক্যাথোড রে সিআর, ক্যাথোড রে বলছি। এই ক্যাথোড রে, এইবার এই বলছে ক্যাথোড রেটা যদি এই পজিটিভের দিকে
চলে যায়, তাহলে এটা ক্যাথোড রেটা কি হবে? নেগেটিভ। আর যদি ক্যাথোড রেটা যদি নেগেটিভের দিকে চলে যায়, তাহলে ক্যাথোড রেটা হবে পজিটিভ। থমসন দেখার সময় দেখছে ক্যাথোড রের দুপাশে যেহেতু ইলেকট্রিক রেখেছে, এই ইসে রেখেছে পজিটিভ, আর এর পাশে নেগেটিভ রেখেছে, ইলেকট্রিক ফিল্ড বা পাথ ব্যবহার করেছে, দেখছি ক্যাথোড রে পজিটিভের দিকে অ্যাট্রাক্টিভ হয়ে চলে আছে। তখন থমসন বলছে, আচ্ছা এটা নেগেটিভিটি চার্জ যুক্ত। এটা কি চার্জ যুক্ত? ক্যাথোড রেটা আমার নেগেটিভিটি, ঠিক আছে, নেগেটিভলি চার্জ। এটা হ্যাজ নেগেটিভলি চার্জ পার্টিকেল, নেগেটিভলি চার্জড পার্টিকেল। তখনও এটার নাম কি দিল বলতো? নেগাটন পার্টিকেল। তখনও এটার নাম দিল হচ্ছে নেগাটন। এটার কি নাম দিল? নেগাটন। যেহেতু নেগেটিভ চার্জ, ঠিক আছে, নেগাটন নাম দিল। পরেই এটার নাম হয়েছে ইলেকট্রন। ইলেকট্রন নেগেটিভ চার্জ যুক্ত কি করে ও বুঝেছে? ওই ক্যাথোড রেটা যখন যাচ্ছে একপাশে পজিটিভ আর নেগেটিভ চার্জ রেখে দিয়েছে, যেদিকে ও অ্যাট্রাকটিভ হয়ে, যেদিকে আকর্ষিত হয়ে চলে গেল, পজিটিভের দিকে চলে গেল, তার মানে ও নেগেটিভ চার্জ তবেই তো আকর্ষণ করবে, তাই তো? ব্যাস, ও এটা বুঝে গেল, ঠিক আছে। তো এই ছিল মেন ক্যাথোড রের এখানে। এভাবেই ইলেকট্রনটা তো ডিসকভার হয়েছে, ঠিক আছে, এখানে পিকচারটা দেওয়া আছে। এবার ডিসকভারি বা ইলেকট্রনের সময় ও কিছু জিনিস দেখেছে, প্রপার্টিস। ক্যাথোড রে টিউবটার বা ডিসচার্জ টিউবটা এক্সপেরিমেন্টে কি 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 প্রপার্টিস আছে, যা যা বললাম এখানে সেটাই ইংরেজিতে লেখা আছে, একবারে পড়ে দিচ্ছি, আমি বুঝিয়ে দিচ্ছি। The cathode ray starts from cathode to move towards the anode. দেখবি পিকচারটা সামনে রেখে যদি তুই দেখিস, ক্যাথোড থেকে অ্যানোডের দিকে ক্যাথোড রেসটা যাচ্ছে। The cathode rays are not visible, but their behavior can be observed with the help of fluorescent and phosphorescent material. ফ্লুorescেন্টটাকে ফসফোরেসেন্টও বলা হয়। ক্যাথোড রেটা দেখা যায় না। তো যখন কোনো কিছু পিকচার টিউব থেকে গ্লো করে, সামনের দিকে কিছু দেখা যায়? কিছু দেখা যায় না, বাট কি করতে পারে? সেটাকে অবজার্ভ করতে পারি। ও এটা হলুদ কালার, আচ্ছা এটা পিঙ্ক কালার, কি সুন্দর গ্লো করছে, এটা অবজার্ভ করতে পারি, ঠিক আছে। উইথ দ্য ফ্লুorescent এন্ড ফসফরেট মেটালস, পেছনে যেহেতু এটা লাগানো আছে জেডএনএস টা, ওটা ফ্লুorescent মেটালে ওটা কি করে আমাদের গ্লো করে। ইন দ্য অ্যাবসেন্স অফ ইলেকট্রিক অর ম্যাগনেটিক ফিল্ড, ক্যাথোড রেজ ট্রাভেল ইন স্ট্রেট লাইন। এখানে কি করেছিল, এই ক্যাথোড রে যখন এই যেখান দিয়ে যখন যাচ্ছিল না, এখানের সামনে একটা হুইল বা প্যাডেল রেখে দিয়েছিল। এখানে একটা কি রেখে দিয়েছিল বলতো? এরকম টাইপের একটা হুইল বা প্যাডেল, এরকম টাইপের দেখি সাইকেলে প্যাডেল করিস, একটা হুইল বা প্যাডেল রেখে দিয়েছিল। এবার ক্যাথোড রেজ যখন যাচ্ছে দেখছে হুইল বা প্যাডেলটা রোটেশন, ঠিক আছে। এটা দেখে বুঝতে পারছি যে ক্যাথোড রেসটা আমার স্ট্রেট লাইনে মুভ করছে। ক্যাথোড রেসটা কি লাইনে মুভ করছে? স্ট্রেট লাইনে মুভ করছে। একটা প্যাডেল রেখে দিয়েছিল বা হুইল যেটা ঘুরছিল, ঠিক আছে। ইন দ্য অ্যাবসেন্স অফ ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ড তখন রাখেনি, তখন শুধু সামনে প্যাডেলটা রেখেছে। পরে নেক্সট পয়েন্টে দেখ লিখেছে ইন দ্য প্রেজেন্স অফ ইলেকট্রিক্যাল আর ম্যাগনেটিক ফিল্ড। এবার ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্স, the behavior of cathode rays are similar to that expected from negatively charged particles, suggesting that the cathode rays consist of negatively charged particles. বলছে যখন ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ড রেখেছে, তখন দেখছে ক্যাথোড রেসটা কার মতো বিহেভ করছে? একটা নেগেটিভ চার্জ পার্টিকেলের মতো বিহেভ করছে। মানে ইলেকট্রিক রাখলে ওর পজিটিভের দিকে চলে যাচ্ছে, ঠিক আছে। সাজেস্টিং দ্যাট, এর থেকেই সাজেস্ট করেছে যে ক্যাথোড রেস কনসিস্ট অফ নেগেটিভলি চার্জ পার্টিকেলস। ক্যাথোড রেটা নেগেটিভ চার্জ পার্টিকেল দ্বারা কনসিস্ট। এরপরের থেকে ওরা নিজেরা বলতে শুরু করে দিচ্ছে। আর যাকে ওরা পরে নাম দিয়েছে কি? ইলেকট্রন। এরপরের থেকে আমাদের ইলেকট্রনের কনসেপ্ট চলে আসে, সাব অ্যাটমিক পার্টিকেল, ইলেকট্রন। আরো কিছু বলেছে, the characteristics of cathode rays do not depend upon the material of electrodes and the nature of gas and present in the cathode ray tube. এইটা খুব ইম্পর্টেন্ট, স্টার মার্ক করবে। এই 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 পয়েন্টটা তুলে কোশ্চেন দেয় ট্রু ফলস, স্টেটমেন্ট ট্রু আর false। আমাদের ক্যাথোড রেজ এর ক্যারেক্টারিস্টিক্স ডিপেন্ড করে না কি মেটারিয়ালের অ্যানোড আছে বা ক্যাথোড আছে, তার উপর ডিপেন্ড করে না। বা কি গ্যাস রেখেছে, আমি বললাম যে হাইড্রোজেন গ্যাস হোক, নাইট্রোজেন গ্যাস হোক, যেই গ্যাসই হোক না কেন, নেচার অফ গ্যাসের উপর ডিপেন্ড করে না। CRT, ক্যাথোড রে টিউব, নেচার অফ গ্যাসের উপর ডিপেন্ড করে না। ক্যাথোড রেস কনসিস্ট অফ নেগেটিভলি চার্জ পার্টিকেলস নোন অ্যাজ ইলেকট্রন, বললাম। আচ্ছা এখানে একটু একটা, cathode rays travel with high speed approaching that of light. ক্যাথোড রেজ এর হাই স্পিড, লাইটের স্পিডে যায়। লাইটের স্পিড কত?
3 × 10⁻⁸ হুম, ব্যাস। লাইট স্পিডে যায় ক্যাথোড রেস, ঠিক আছে? ক্যাথোড রেস ক্যান কজ ফ্লুরোসেন্স। ক্যাথোড রেস হিট দ্য অবজেক্ট অন হুইচ দে ফুল ডিউ টু ট্রান্সফার অফ কাইনেটিক এনার্জি টু দ্য অবজেক্ট। তাহলে ক্যাথোড রে কাইনেটিক এনার্জি আছে, ওর একটা এনার্জি হিট করে অবজেক্টকে, ঠিক আছে? হোয়েন ক্যাথোড রেস ফুল অফ হেভি সলিডস এক্স রেস আর প্রডিউস। আচ্ছা, যখন ক্যাথোড রেস কোন একটা হেভি সলিডের ওপর বলে তখন সলিডের ওপর পড়ে তখন কি নির্গত করে বা কি ইসে করে, প্রডিউস করে, এক্স রেস প্রডিউস করে, এক্স রে দেয়, ঠিক আছে? হেভি সলিডের ওপর যখন ক্যাথোড রে গিয়ে পড়ে ক্যাথোড রশ্মি, তখন সেখান থেকে এক্স রে নির্গত হয়। আর এক্স রে ক্ষতিকারক প্রভাব তো তোরা জানিসই, এটার ব্যাড ইম্প্যাক্টটা, ঠিক আছে? এই গেল ক্যাথোড রে। এই ক্যাথোড রে থেকে আমাদের কি চলে এসছে, ইলেকট্রনের কনসেপ্ট চলে এসছে। ইলেকট্রন চলে আসলো, তাহলে আমাদের কে ইলেকট্রনকে ডিসকভার করলো? থমসন। খুব ভালো, থমসন ইলেকট্রন ডিসকভার করে ফেললো, ঠিক আছে? বিশাল বড় একটা কাজ আসলো, বিশাল বড় একটা প্রভাব পড়লো বৈজ্ঞানিক জগতে। কিন্তু এই যে ইলেকট্রন, এরপর মানুষের যা কাজ, খোঁচা দেওয়া। যে থমসন যে ইলেকট্রন আবিষ্কার করলো, সেই সঙ্গে সঙ্গে কিছু মানুষ বা কিছু কেউ কেউ বলে উঠলো, এই যে এটা ইলেকট্রন বার করে, ইলেকট্রনটা কি জিনিসের চার্জ কত, নেগেটিভ চার্জ বলছেন, নেগেটিভ চার্জ বলছেন তখন এর চার্জ কত, এর মাস কত, এসব নিয়ে চলে আসলো। তখন থমসন এটা আবিষ্কার করেও শান্তিতে বসে থাকতে পারলো না, ঠিক আছে? ও শান্তিতে বসে থাকতে পারলো না। ওর মাথায় এখন ঘুরছে তার চার্জ মাস কি করে বার করবে। এখন চলে এসছে, ও অনেক খাটাখাটনি করেছে, ঠিক আছে? ও দেখ কি করেছে, সেম ডিসচার্জ টিউব, এটা একটা, এটাকেও একটা ডিসচার্জ টিউব ভাব। ক্যাথোড রেজ আছে, হাই ভোল্টেজ আছে, ঠিক আছে? অ্যানোড রেজ আছে। না, এখানে ক্যাথোড রেজ তিনটে পার্টে ডেভিয়েশন করছে, তিনটে পার্ট। নাম্বার পার্টে যখন ডেভিয়েশন করছে, এখানে দেখ ইলেকট্রিক ফিল্ড রেখেছে, এই যে ইলেকট্রিক ফিল্ড। আবার দেখ এস এন, এটা ম্যাগনেটিক ফিল্ড রেখেছে, ঠিক আছে? যে তিনটে পার্টে ডেভিয়েশন করছে। নাম্বারে ডেভিয়েশন করছে ইন দ্য প্রেজেন্স অফ ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডের প্রেজেন্সে এর দিকে ডেভিয়েশন হচ্ছে, ঠিক আছে? সি নাম্বারের দিকে বা সির দিকে ডেভিয়েশন করছে ইন দ্য প্রেজেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড। যখন ম্যাগনেটিক ফিল্ড প্রেজেন্স রেখেছে তখন সি এর দিকে ডেভিয়েশন করছে ক্যাথোড রেস, প্রেজেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড। আর এই দুটোকে আমার ব্যালেন্স করার জন্য ও ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে আর একটা ডেভিয়েশন করছে, সেটা হচ্ছে বি এর দিকে, ইন দ্য প্রেজেন্স অফ electric and magnetic field both. এ সি বি, তিনটে কিছু বলে না। ও এত কিছু করে এবার ও কি করছে, এখানে ম্যাগনেটিক ফিল্ড এনেছে, ইলেকট্রিক ফিল্ড এনেছে, টোটাল অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে ও পুরো ম্যাগনেটিক ফিল্ডের কনসেপ্ট, ইলেকট্রোস্ট্যাটিক কনসেপ্ট, পুরো ফিজিক্স লাগিয়ে দিয়েছে, ঠিক আছে? পুরো ফিজিক্স লাগিয়ে দিয়েও ও ই আর এম এর ভ্যালু ক্যালকুলেট করতে পারেনি। ও কি ক্যালকুলেট করতে পেরেছে থমসন? ও ক্যালকুলেট করতে পেরেছে চার্জ বাই মাস রেশিও, যেটা আমাদের স্পেসিফিক চার্জ। ওকে, ও কি ক্যালকুলেট করতে পেরেছে? ই ফর চার্জ বাই এম ফর মাস, যেটা আমাদের মেইনলি আমরা কি বলে জানি, স্পেসিফিক চার্জ। স্পেসিফিক চার্জ ই বাই এম রেশিও ও ফাইন্ড আউট করতে পেরেছে। ও বলছে নাও আমি ই বাই এম রেশিও বার করতে পারলাম, আমি আর বেশি কিছু বার করতে পারছি না। ও এই বলে ওর জায়গা ত্যাগ করে দিচ্ছে। ও বলছে অনেক হয়েছে, অনেক করেছি, অনেক খেটেছি, ই বাই এম রেশিও বার করেছি, আমি এর থেকে আর বেশি কিছু বার করতে পারছি না, আমার এবার ক্ষমা করে দাও, আমি এবার যাচ্ছি। এই বলে ওর জায়গা ত্যাগ করে দিয়েছে। তাহলে ই বাই এম রেশিও থমসন আমাদের বের করে দিয়ে গেছে, স্পেসিফিক চার্জে গেছে। ও কিন্তু ই এর ভ্যালু বা এম এর ভ্যালু বার করে দিতে পারে। ও আমাদের আরেকটা জিনিস বলে গেছে, যে ডেভিয়েশন
অফ ক্যাথোড রেস, এই যে ক্যাথোড রেসের যে ডেভিয়েশন, এটা আমাদের ডিপেন্ড করে প্রপোর্শনালি চার্জের ওপর, ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডের ওপর প্রপোর্শনালি, আর ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে আমার মাসের ওপর। দেখতেই পাচ্ছিস ই বাই এম রেশিও, চার্জ ওপরে মাস নিচে, ঠিক আছে। ডেভিয়েশনটা স্পেসিফিক চার্জ কি করে বার করেছে, ই বাই এম, মাস যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল তাই ই বাই এম হয়ে গেছে। যদি তোরা ইংরেজিতে কি বলে আমি ভুলে গেছি, বাংলায় বলে যৌগিক ভেদ, যে সরল ভেদ আর ব্যস্ত ভেদের যে মিশিয়ে যেটা যৌগিক ভেদ করে। ই বাই এম রেশিও, এর সাথে প্রপোর্শনালি, মাসের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, এই দুটোকে একসাথে বললে ই বাই এম রেশিও, যেটা আমাদের থমসন বলে গেছে। বলছে আমি এই অব্দি দিয়ে চলে গেলাম, আর বাকিটা তোমরা বুঝে নাও, ঠিক আছে। আচ্ছা, এরপরেই আছে, বলছে এত কিছু করেছে, দেখা যাক এবার এটার উপর সবাই মিলে লেগেছে, চলো ই এর ভ্যালু বার করো, এম এর ভ্যালু বার করো। এটাকে কি এক্সপেরিমেন্ট বলে, ছবি দেখে বল দেখি। এখানে ই বাই এম এর ভ্যালুটা আমি একবার বলে দিই, যে ইলেকট্রনের ই বাই এম এর ভ্যালু ও কত বার করে দিয়ে গেছে, ই বাই এম এর ভ্যালু ও বার করে দিয়ে গেছে ইলেকট্রনের কেসে হচ্ছে 1.756 ইন্টু 10⁻11 সি বাই কেজি। ওকে, ওই ই বাই এম এর স্পেসিফিক চার্জের ভ্যালু এটা বার করে দিয়ে চলে গেছে। ওকে, এটাকে বলে, এরপর আসছে আমাদের ই এর ভ্যালু বা এম এর ভ্যালু বার করার জন্য আমাদের এসছে মুলিকান সয়েল ড্রপ এক্সপেরিমেন্ট। এসছে মুলিকান, মুলিকান অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট। আচ্ছা, এই মাইকটা বন্ধ করিস, হ্যাঁ? কি বলে শ্রেয়া, যখন মুলিকান্স অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্ট, মলিকান সয়েল ড্রপ এক্সপেরিমেন্ট, ও কি করছে, ও কিছুই করছে না, ছোট ছোট অল্প অল্প করে অয়েল ওপর থেকে নিচে ফেলছে, ঠিক আছে। এবার অয়েলের মধ্যেও কি করে দিয়েছে, চার্জ ইনপুট করে দিয়েছে, অয়েলের মধ্যে চার্জ দিয়েছে, বলছে অয়েলটা যে চার্জ হবে, ইলেকট্রনেরও ও নেগেটিভ চার্জ দিয়ে দিয়েছে অয়েলের মধ্যে, নেগেটিভলি চার্জ দিয়ে দিয়েছে, বলছে অয়েলের যে চার্জ হবে ইলেকট্রনেরও সেই চার্জ হবে, এই বলে ওর এক্সপেরিমেন্ট করে দিয়েছে। দেখ এখানে যে অয়েল বা চার্জটা নিচে পড়ছে, এটার মধ্যে তিনটে ফোর্স কাজ করছে, ঠিক আছে, এর মধ্যে তিনটে ফোর্স কাজ করছে, এখানে যে অয়েল বা চার্জটা আছে এটার মধ্যে তিনটে ফোর্স কাজ করছে। এক, নিচের দিকে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে। দুই, ওপরের দিকে একটা এয়ারড্রাগ ফোর্স কাজ করছে। তিন নাম্বার হচ্ছে আমাদের নিচের দিকে আরেকটা ফোর্স কাজ করছে, যেটা হচ্ছে আমাদের বলছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এই তিনটে ফোর্স কাজ করছে অয়েলের উপর। এই মুলিকান্স এসে অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট করে ও আমাদের কি বলছে, বলছে যে অয়েলের যা চার্জ হবে ওর মধ্যে আমি নেগেটিভ চার্জ ইনপুট করে দিয়েছি, ইলেকট্রনেরও তাই চার্জ হবে, ঠিক আছে। ও আরেকটা কথা খুব ভালো বলে দিয়ে গেছে, ও বলে দিয়ে গেছে যে আমাদের চার্জ অ্যাকচুয়ালি কোয়ান্টাইজড হবে, চার্জ আমাদের কি হবে, কোয়ান্টাইজড হবে, এই কথাটা খুব ও মেন ইম্পর্টেন্ট একটা কথা বলেছে, চার্জ আমাদের কি হবে, কোয়ান্টাইজড হবে। এই দিয়ে দেখিস দেখ, by carefully measuring the effect of electric field strength on the motion of oil droplets, Millikan concluded that the magnitude of electrical charge's magnitude Q on the droplet is always an integral multiple of the electric charge E. এর integral multiple হবে, ঠিক আছে, মানে কোয়ান্টাইজ হবে, সবসময় 1 2 3 হোল নাম্বার থাকবে, Q is equal to N। দেখ N এর ভ্যালু সবসময় কি থাকছে, 1 2 3 থাকছে, N এর ভ্যালু কি থাকছে, 1 2 3 থাকছে। এর ভ্যালু কি থাকছে দেখ,
ই যখন +-1.6 × 10⁻⁻19 কুলম, ঠিক আছে, এর ভ্যালু যাই আছে কিনা, এন এর ভ্যালু আমার সবসময় কি থাকবে, কোয়ান্টাইজ থাকবে। এন এর ভ্যালু আমার কি থাকবে, কোয়ান্টাইজ থাকবে। বোঝা গেল কি বললাম? এন এর ভ্যালু হ্যাঁ আমার সবসময় কোয়ান্টাইজ 1 2 3 হোল নাম্বার রেশিওতে থাকবে। ই তো +-1.6 × 10⁻⁻19 কুলম মিলিকান তার অয়েল ড্রপ এক্সপেরিমেন্টের সাহায্যে বলে দিয়েছে। ই এর ভ্যালু বেরিয়ে গেল, ই বা এম এর ভ্যালু বেরিয়ে গেল। আচ্ছা, আচ্ছা, এই দেখ এখানে এই যে ফোর্থ তিনটের কথা বললাম যে অয়েল ড্রপলেটের উপর কোন কোন ফোর্স অ্যাক্টিং হবে, গ্র্যাভিটেশনাল, ড্র্যাগ ফোর্স আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, সেটা এখানে বলেছে, আর কিছু নেই। তাহলে এখান থেকে আমরা কিসের ভ্যালু পেয়ে গেলাম, ই এর ভ্যালু পেয়ে গেলাম। মূলিকান এসে ই এর ভ্যালু বের করে দিল, ই বাই এম রেশিও বের করে দিয়ে গেছে থমসন ইলেকট্রনের কেসে। বলছে যে 1.756 × 10⁻11 কুলম/কেজি, 6 হবে 8, আর ইলেকট্রনের ভ্যালু বের করে দিয়ে গেল -1.6 × 10⁻19 কুলম। ঠিক আছে, তো ই ই বাই এম এর ভ্যালু বের করে ফেলেছে থমসন, ই এর ভ্যালু মিলিকান বের করে ফেলেছে। তাহলে মাসের ভ্যালু তো আমরা এমনি ক্যালকুলেট করে ফেলতে পারি, মাস অফ ইলেকট্রন 9.1 × 10⁻31 কেজি। তাহলে এখান থেকে আমাদের ইলেকট্রনের সবকিছু ডিসকভার হয়ে গেল। ওকে, ইলেকট্রনের হ্যাঁ এই ক্যাথোড রে এক্সপেরিমেন্টে ইলেকট্রন আমাদের সবকিছু ডিসকভার হয়ে গেল। Okay. যে কোশ্চেন আছে, যেটা কোশ্চেনটা অ্যান্সারটা দিয়ে দাও ফটাফট, তো আমার পরেরটাই চলে যাবে। এই কোশ্চেনটার পরে আসছে, তবে পুরোটা একবার কভার আপ করে নিই। আচ্ছা, ইলেকট্রনের হয়ে গেল। এরপর আসছে আমাদের প্রোটনের কনসেপ্ট। প্রোটনে কি করেছে, সেম জিনিস, সেম ডিসচার্জ টিউব, সব সেম, শুধু কি করেছে, কিচ্ছু করেনি। ও হচ্ছে শুধু প্রোটনের কেসে কি করেছে, প্রোটনের কেসে সেম ডিসচার্জ টিউব, পাশে ক্যাথোড, হাই ভোল্টেজ, এপাশে অ্যানোড, হাই ভোল্টেজ লাগিয়েছে এখানে। ওকে, লো প্রেসার আছে এখানে, পাম্প লাগিয়েছে লো প্রেসারে, লো প্রেসার। ওকে, এখানে পারফোরেটেড অ্যানোড ব্যবহার করেছিলাম, এখানে পারফোরেটেড ক্যাথোড ব্যবহার করছি। পারফোরেটেড কি ব্যবহার করছে, ক্যাথোড। আর ফ্লুorescent স্ক্রিনটা এবার এই সাইডে লাগিয়েছে। ফ্লুorescent স্ক্রিনটা কোথায় লাগিয়েছে, ক্যাথোডের পেছনে, বিহাইন্ড অফ ক্যাথোড ফ্লুorescent স্ক্রিন লাগিয়েছে। আর অ্যানোড থেকে কি বেরোচ্ছে, অ্যানাল রেস বেরোচ্ছে। এখান থেকে আমার কি বেরোচ্ছে, অ্যানাল রেস। ক্যাথোড থেকে বেরোচ্ছিল ক্যাথোড রেস, এখান থেকে আমাদের বেরোচ্ছে অ্যানোড রেস বা অ্যানাল রেস যেটা বলে। ঠিক আছে, এখানে আমাদের পারফোরেটেড ক্যাথোড ইউজ করেছে, পারফোরেটেড ক্যাথোড, পারফোরেটেড ক্যাথোড। বুঝলি, আর এখানে আমার জেডএনএসএস স্কিন, এই যেটা পারফোরেটেড ক্যাথোড, এটা হচ্ছে জেডএনএসএস স্কিন বা ফ্লুorescent স্কিন, ভেরি লো প্রেসার। আর এটা আমাদের অ্যানোড রেস, অ্যানোড রেস। ওকে, এই হচ্ছে ডিসচার্জ টিউবটা কার ক্ষেত্রে, প্রোটনের কেসে ডিসচার্জ টিউবটা এরকম জাস্ট উল্টে দিচ্ছে, আর কিছুই নেই। এবার যখন অ্যানোড রেস দিচ্ছে, ঠিক আছে, তখন সেম, এটা অ্যানোড রেস, সেম আমাদের কি গেছে, এপাশে একটা পজিটিভ চার্জ, এপাশে নেগেটিভ চার্জ লেগেছে। দেখছে অ্যানোড রেসটা নেগেটিভ চার্জের দিকে ডেভিয়েশন করছে, তাহলে ওরা তখনই বলছে অ্যানোড রেস হ্যাজ মেড অফ পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ, তখনই এটা ওরা নাম দিয়ে দিয়েছে প্রোটন।
কি বললাম বোঝা গেল? দেখ, হ্যাঁ। এটা হচ্ছে পারফোরেটেড ক্যাথোড, এখানে ফ্লোরেসেন্ট স্ক্রিন লাগিয়েছে, ডিসচার্জ টিউবটা এই যে অ্যানোড রেস যাচ্ছে, এই যে এটা অ্যানোড রেস যাচ্ছে, এই যে ফ্লোরেসেন্ট স্ক্রিনের পাশে গ্লো করছে, লো প্রেসার ভ্যাকুয়াম পাম্প লাগিয়েছে, এখানে হাই ভোল্টেজ দিয়েছে, পারফোরেটেড ক্যাথোড ইউজ করেছে। ঠিক আছে? আচ্ছা, এই প্রোটন ওয়াজ ডিসকভার্ড বাই গোল্ডস্টেইন। প্রোটন তাহলে কে ডিসকভার করেছে? ইলেকট্রন জে জে থমসন। প্রোটনের কেসে আসছে গোল্ডস্টেনের কথা। তার কথা গোল্ডস্টেন। অ্যান্ড ইজ পজিটিভলি চার্জ পার্টিকেল। এটা কেন পজিটিভ চার্জ পার্টিকেল দেখিয়ে দিলাম। ঠিক আছে? ইট ইজ এ কম্পোনেন্ট পার্টিকেল অফ অ্যানোড রেস। এটা অ্যানোড রেসের পার্টিকেল। ওটা যেমন ক্যাথোড রেস ছিল, এটা হচ্ছে অ্যানোড রেস। Goldstein 1886 এ used perforated cathode in the discharge tube and repeated Thomson experiment. থমসনের এক্সপেরিমেন্টটাকেই রিপিট করেছে। ঠিক আছে? জাস্ট কিছু জিনিস উল্টে পাল্টে দিয়েছে। And observe the formation of anode rays. These rays also termed as positive or canal rays. এটাকে ক্যানাল রেসও বলা হয়। ঠিক আছে? এটাকে কি রেস বলা হয়? ক্যানাল রেস। আর কিরকম ভাবে এক্সপেরিমেন্টটা করেছে, কি উল্টে পাল্টে দিয়েছে, সেটা তো আমি বলেই দিলাম কিছুক্ষণ আগে, এই মাত্র। ওকে, হুম। বলেছি তো না বলিনি? হ্যাঁ। সরি। ডিসকভারি অফ প্রোটন অ্যানোড রেস। অ্যানোড রেস ট্রাভেলস ইন স্ট্রেট লাইন। সেম, এটার প্রপার্টি সেম ক্যাথোড রেসের সঙ্গে, সেম টু সেম অ্যানোড রেস, কোনো আলাদা কিচ্ছু নেই। অ্যানোড রেস ট্রাভেল স্ট্রেট লাইন, ক্যাথোড রেসের সময় সামনে একটা হুইল বা প্যাডেল রেখে দিয়েছে, দেখছে স্ট্রেট লাইনে ঘুরছে। Anode rays consist of material particles. Anode rays are deflected by electrical field towards negatively charged plate. This indicates that they are positive charge. নেগেটিভ চার্জের দিকে যখন ইলেকট্রিক ফিল্ড লেগেছে, নেগেটিভ চার্জের দিকে ডেভিয়েশন করছে, তার ডিফ্লেক্টেড করছে, তার থেকে এটা বুঝেছে এটা কি চার্জ না পজিটিভ চার্জ। When a magnetic field is applied, anode rays get deflected in the direction expected for positive particles. It indicates that they are positively charged. যখন ম্যাগনেটিক ফিল্ড লাগিয়েছে তার চারিদিকে, অ্যানোড রেসের চারিদিকে, তখন দেখছে এটা একটা পজিটিভ চার্জ পার্টিকেলের মতো বিহেভিয়ার করছে, তাই বলছে এটার চার্জ হচ্ছে পজিটিভ। চার্জ টু মাস রেশিও, very very important, E by M ratio. Charge to mass ratio of the particles in the anode rays depend upon nature of gas in the discharge tube. বলতো এটা কেন আলাদা, এটা কেন না, ইম্পর্টেন্ট? আগেরটাই ডিপেন্ড করছিল না। একদম আগেরটাই ক্যাথোড রেজের কেসে আমাদের নেচার অফ গ্যাসের উপর ডিপেন্ড করে না, বাট অ্যানোড রেজের কেসে নেচার অফ গ্যাসের উপর আমাদের ডিপেন্ড করে ই বাই এম রেশিও, যেটা আমাদের ক্যাথোড রেজের কেসে ডিপেন্ড করে না। E by M ratio is maximum when hydrogen gas is taken in the discharge tube. হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে আমাদের E by M ratio ম্যাক্সিমাম হয়, কারণ হাইড্রোজেন গ্যাস হচ্ছে আমাদের লাইটেস্ট গ্যাস, সবচেয়ে হালকা গ্যাস, লাইটেস্ট। E by M ratio তে আমাদের কি হয়? ম্যাক্সিমাম হয় হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে, তাই হাইড্রোজেন গ্যাস নিয়ে এটা করে। ওকে, দিস ইন্ডিকেট দ্যাট পজিটিভ আয়ন্স ফর্ম ফ্রম হাইড্রোজেন আর লাইটেস্ট। ওয়েট, ই বাই এম রেশিও হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে কি হয়? ম্যাক্সিমাম হয়, কারণ হাইড্রোজেন লাইটেস্ট গ্যাস। আর নেচার অফ গ্যাসের উপর ই বাই এম রেশিও ডিপেন্ড করে, অ্যানোড গ্যাসের কাছে, ক্যাথোড গ্যাসের কাছে ডিপেন্ড করে না। ওকে, এই গেলে হচ্ছে প্রোটনের আমাদের ডিসকভার। আচ্ছা, discovery of proton anode rays. The smallest and lightest positive ion obtained from hydrogen gas is called proton. ঠিক আছে? It is found that the mass of proton আছে। এটার কেসে E by M ratio value of proton বার করে ফেলেছি। এটার কেসে মাস, প্রোটনের মাস বার করে ফেলেছে 1.67 টু 10 টু the minus 24 গ্রাম। তার চার্জ বের করে ফেলেছে 1.60 টু 10 টু the minus 19 কুলাম। এখান থেকে E by M এর ভ্যালু বেরিয়ে গেছে। E by M এর ভ্যালু বেরিয়ে গেছে প্রোটনের কেসে। E by M এর ভ্যালু
ওটাই ছিল 1.76 ইলেকট্রনের কেসে। ই ভাই এম রেশিও ইলেকট্রনের 10^11, তাই না? ইয়েস অর নো? কত ছিল ই বাই এম রেশিও? 1.76, 10^11। আর এটার কত দেয়? 10^7। তার মানে কার বেশি ই বাই এম রেশিও, ইলেকট্রন না প্রোটনের? অবভিয়াসলি ইলেকট্রনের ইলেকট্রনের। ই বাই এম রেশিও বেশি। ঠিক আছে, ওকে। তাহলে ইলেকট্রন হয়ে গেল, প্রোটন হয়ে গেল, গোল্ডস্টেইন প্রোটন, জে জে থমসন ইলেকট্রন, অ্যানোড রেস ক্যাথোড রেস সব হলো। এরপর আছে আমাদের নিউট্রনের কথা। নিউট্রনের কনসেপ্ট অনেক পরে এসছে। ঠিক আছে, নিউটনের কনসেপ্ট অনেক পরে এসছে। নিউটনের কনসেপ্ট আছে, নিউটন ওয়াজ ডিসকভার্ড বাই জেমস চ্যাডউইক। এরা যখন সবাই ইলেকট্রন আর প্রোটন করলো, তখন ও কি করেছিল, ওই বেরিলিয়ামের ওপর, এখানে বেরিলিয়াম, হ্যাঁ এটা বেরিলিয়াম, বেরিলিয়ামের ওপর আলফা পার্টিকেল বোমবার্ড করেছিল, বারবার করে আলফা পার্টিকেল ফেলেছিল বিভিন্ন। আর তখনই ও দেখেছিল যে সেখান থেকে একটা, এই নিউট্রন নামের একটা জিনিস বেরিয়েছে, মাস আলাদা হয়ে যাচ্ছে না। ও কি দেখছিল যে সব মাস আলাদা হয়ে যাচ্ছে, মাস আলাদা দেখে, ইলেকট্রন মাস আলাদা দেখেই ও ভেবেছিল নিশ্চয়ই এটার কোনো ঘাপলা আছে, এখানে আরো কিছু জিনিস আছে, শুধু ইলেকট্রন প্রোটন নেই। ও তখনই আলফা পার্টিকেল এর মধ্যে ফেলে দেখেছিল এখান থেকে আর একটা সাব পার্টিকেল বেরিয়ে আসছে, যেটার নাম ও দিয়েছিল নিউট্রন, যেটা চার্জ ছিল না কোনো। কারণ পজিটিভ আর নেগেটিভ চার্জ দুটোই +1.60 -1.60, দুটো দুটোকে ক্যান্সেল করে দিচ্ছে, তার মানে এখানে আর কোনো চার্জ নেই। বাট মাস নাম্বার আলাদা আছে, তার মানে এখানে কোথাও মাসের কোনো ঘাপলা আছে, অন্য কোনো একটা সাব পার্টিকেলস আছে যার চার্জ নেই বাট মাস আছে, সেটাকে তখন ওর নাম দিয়েছিল নিউট্রন, যার চার্জ ছিল বাট মাস আছে। বোঝা গেল আমার কথাটা? আলফা পার্টিকেল তখন কি দেখেছিল কার ওপর? অ্যাকচুয়ালি আমাদের আলফা পার্টিকেল কি না, আলফা পার্টিকেল হচ্ছে আমাদের, আলফা পার্টিকেল হচ্ছে আমাদের নিউক্লিয়াস অফ H2, নিউক্লিয়াস অফ He2+। আলফা পার্টিকেল হচ্ছে হিলিয়াম 2+ নিউক্লিয়াসের সিমিলার। ঠিক আছে, এই যে এখানে বারবার করে হিলিয়াম 2+ দিয়েছে, মানে এখানে আলফা পার্টিকেল দিয়েছে। ঠিক আছে, কেন দেখ, এমনি নর্মাল যদি হিলিয়াম ধরিস তুই, 2He4, যেটা আমাদের, তার প্রোটন 2, ইলেকট্রন 2, নিউট্রন 2। He2+ এর প্রোটন 2, নিউট্রন 2, বাট ইলেকট্রন 0। ইলেকট্রন, ইলেকট্রন আমাদের কি 0। তাহলে এখান থেকে আমি যদি, আচ্ছা আলফা পার্টিকেলের যদি ই বাই এম রেশিও বার করি, আলফা পার্টিকেলের যদি ই বাই এম রেশিও বার করি, ই মানে কি, ই মানে কি, ই বাই এম অফ আলফা পার্টিকেল, ই বাই এম অফ আলফা পার্টিকেল, আলফা পার্টিকেল, ই মানে কি, 2 ইন্টু চার্জ, চার্জ কত, 1.6 × 10⁻⁻⁹, আর 4 ইন্টু মাস অফ প্রোটন, 4 ইন্টু মাস অফ প্রোটন। এখানে 2 আর 4 কেটে যায়, তা আমি যদি বলি যে ই বাই এম অফ আলফা পার্টিকেল, ই বাই এম রেশিও আলফা পার্টিকেলের 1/2 অফ ই বাই এম পি, মানে প্রোটনের, ই বাই এম অফ প্রোটনের ই বাই এম রেশিওর হাফ। আলফা পার্টিকেলের ই বাই এম রেশিও ইজ ইকুয়াল টু হাফ অফ প্রোটনের ই বাই এম রেশিও। ঠিক আছে, এগুলো আমাদের নিউক্লিয়ার রিয়াকশনের ক্ষেত্রে আসে, এই জিনিসগুলো নিউক্লিয়ার রিয়াকশন, যেটা আমাদের অনেক পরে এসছে। নিউক্লিয়ার রিয়াকশন বোম্বাইট করেছে, নিউক্লিয়ার, নিউক্লিয়ার রিয়াকশন, নিউক্লিয়ার রিয়াকশনের ক্ষেত্রে আমাদের বোম্বার্ড করেছে, নিউক্লিয়ার বোম্বার্ড করেছে। নেক্সট দ্বারা দেখি কিছু আছে নাকি। এই দেখ, নিউট্রনস আর নট ডিফ্লেক্টেড বাই বোথ ম্যাগনেটিক অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক আর ইলেকট্রিক ফিল্ডের কাছে নিউট্রন
ডিফ্লেক্টেড করছিল না। এটা আমাদের কি ইন্ডিকেট করছিল যে এটা একটা নিউট্রাল পার্টিকেল, যার চার্জ আমাদের জিরো। দ্য মাস অফ নিউটন ইজ ফাউন্ড টু বি স্লাইটলি হায়ার দ্যান প্রোটন, প্রোটনের থেকে স্লাইটলি হায়ার, 1.672, এটা 1.675, 10⁻⁻24 গ্রাম আর 10⁻⁻27 কেজি। ঠিক আছে, আর এটা E/m ভ্যালু জিরো, কারণ চার্জ নেই, জিরো। আর এর পরেই এসছে আমাদের রাদারফোর্ড এর পরমাণু মডেল। তুই যেটা রাদারফোর্ড বলছিলিস, এতগুলো কিছুর পরে এসছে আমাদের চ্যাডউইকের ছাত্র হচ্ছে আমাদের রাদারফোর্ড ছিল, যতদূর সম্ভব আমার মনে পড়ছে। চ্যাডউইকের ছাত্র হচ্ছে রাদারফোর্ড ছিল। ঠিক আছে, রাদারফোর্ড বললো স্যার করেছে, আমি কিছু করব না। ও আবার ঢুকে গিয়ে পরমাণু মডেল নিয়ে করতে করতে আর একটা রাদারফোর্ড এর পরমাণু মডেল, যেটা আমাদের পরের দিন পড়বো অ্যাটমিক মডেল। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ। এটা হচ্ছে আমাদের পুরো পার্টিকেলটা কিভাবে কি আসলো, কোনটাকে আবিষ্কার হলো, পরপর হচ্ছে এটা আমাদের। ঠিক আছে, এরপরে এই জিনিসটা আমাদের আগে মনে হয় লিখিয়েছিলাম কিনা জানি না, এটা আমাদের পড়তে হবে। ইলেকট্রনের মাস, প্রোটনের মাস, নিউট্রনের মাস, এএমইউ তে কেজিতে। ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের রিলেটিভ মাস, চার্জ, দেখ রিলেটিভ চার্জ, ইলেকট্রনের -1, প্রোটনের +1, নিউট্রনের 0, এটা হচ্ছে রিলেটিভ চার্জ গেল। আর স্পেসিফিক চার্জ যেটা আমার 1/E/m রেশিও, যেটা আমাদের E/m রেশিও আমাদের স্পেসিফিক চার্জ দেয় 1.76, ওটা 9.58, আর নিউট্রনের কাছে E/m রেশিও 0। স্পেসিফিক চার্জ মানেই হচ্ছে E/m, স্পেসিফিক চার্জ মানেই হচ্ছে E/m, E/m। ওকে, আর এটা হচ্ছে আমার, এগুলো সব হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম, কুলম। ওকে, তাহলে আজকে এই অবধি থাক। নেক্সট দিন আবার অ্যাটমিক মডেল থেকে শুরু করব। ঠিক আছে, আজকে আচ্ছা। পুরোটাই গল্প ছিল মেনলি। নেক্সট দিন থেকে আমরা মেন জিনিসে ঢুকে যাবো।